ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জীবন মৃত্যু নিয়ে সব জল্পনা কল্পনা শেষ। আমেরিকার ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন তিনি। এর মধ্যে দিয়ে ইরানে প্রায় ৩৭ বছর ধরে চলমান এক বলিষ্ঠ নেতৃত্বের অবসান হলো। ইরানের এই সুপ্রিম লিডার সম্পর্কে বলা হতো খামেনি বোমার আঘাতেও থামেনি, কিন্তু এবার বোমার আঘাতেই জীবন গেল তার। এই মৃত্যু তাকে নিঃশেষ করে দিল, নাকি খামেনি নামটা বিশ্ব দরবারে আরো শক্তিশালী হয়ে উঠল, সেটা ইতিহাসই বলবে। তবে আমেরিকার কাছে এটা ছিল হাই রিস্ক হাই রিওয়ার্ড হামলা। কি ঝুঁকি, কি পুরস্কার, ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কোন কোন পরিবর্তন দেখতে হবে আগামী দিনগুলোতে, এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিন দেশের সংঘাতপূর্ণ সম্পর্কের ইস্যু যখন সামনে আসে তখন অনেকেই বলে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এই পৃথিবী। কেন এমন আশঙ্কা? কারণ কি বলুন তো? কারণ হলো, সবাই জানে ইরানের চিরশত্রু ইসরায়েল যেমন আমেরিকার জানে জিগার দোস্ত, তেমনি রাশিয়া আর চীনের সাথে ইরানের ভালো বন্ধুত্ব। সবারই ধারণা ছিল যুদ্ধ বা সংঘাতের কোনো না কোনো পর্যায়ে ইরানের পাশে থাকবে চীন আর রাশিয়া। আর এমন অবস্থা যদি হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তবে সেটা হয়েছে? মিনমিনে দু একটি স্টেটমেন্ট ছাড়া সামান্য হুঙ্কারও দেয়নি রাশিয়া আর চীন। শেষ পর্যন্ত বাস্তবে একা হয়ে গেছে ইরান। পুরো মুসলিম বিশ্ব এখন ইরানের একা লড়ে যাওয়ার সাহসের প্রশংসা করছে। এই সাহসটা ইরানের থাকুক, কিন্তু কতক্ষণ তারা এই সাহস ধরে রাখতে পারবে সে প্রশ্নটাও থাকলো। এবার বলুন, চীন আর রাশিয়া কেন ইরানের পাশে শক্তভাবে দাঁড়ালো না? তারা দাঁড়ায়নি, তার কারণ হলো আমেরিকা আসলে পরোক্ষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকেই সমর্থন দিয়েছে বলে অনেকে মনে করেন। আর যত বৈরিতাই দেখাক, তাইওয়ান ইস্যুতে আমেরিকা চীনকেও ঘাটায়নি। সুতরাং বুঝতেই পারছেন রাশিয়া আর চীন তাদের কমফোর্ট জোনেই থেকেছে। ইরান ইস্যুতে নাক গলিয়ে নিজেদের আরামের জায়গা তারা নষ্ট করবে কেন? তাহলে এখন নিশ্চয় আমরা বলতে পারি যে রাশিয়া আর চীন যতক্ষণ নিজেদেরকে এসব যুদ্ধে যুক্ত না করছে ততক্ষণ যুদ্ধ যত ভয়াবহ হোক তা বিশ্বযুদ্ধের রূপ নেবে না। ও, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো ইরানের এই যুদ্ধে মুসলিম ব্রাদারহুডের ইমোশনে হয়তো আফগানিস্তান আর পাকিস্তান কিছুটা তৎপরতা দেখালেও দেখাতে পারত, কিন্তু কয়েকদিন আগে তো তারা নিজেরাই যুদ্ধে জড়িয়ে পড়েছে। কেউ কেউ হয়তো বলবেন তাদেরকে নিজেদের যুদ্ধে ব্যস্ত রাখা হয়েছে। অন্যদিকে ভারত আর ইসরায়েলের সম্পর্ক আরো ওম পেয়ে উষ্ণতা ছড়াচ্ছে। আবারও ইরানের প্রসঙ্গে আসে। গত জুনে সরাসরি এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইরান আর ইসরায়েল। 12 দিন চলেছিল ওই যুদ্ধ। শেষ পর্যন্ত আমেরিকাও সরাসরি অংশ নেয় সেই যুদ্ধে। আমেরিকার বোমারু বিমানগুলো সরাসরি উড়ে এসে বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমা ফেলেছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে। তখনও কিন্তু আমেরিকা চাইলে সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারত, কিন্তু করেনি। এটা স্ট্র্যাটেজি বা কৌশল হতে পারে। আবার এমনও হতে পারে যে আমেরিকা ভেবেছিল ইরানের ভেতরের অস্থিরতাতেই আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের পতন ঘটবে, কিন্তু বাস্তবে সেটাও হয়নি। যদিও সেটার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। 2025 সালের জুন মাসের ওই 12 দিনের যুদ্ধের পর ইরানের ভেতরে খামেনি বিরোধী আন্দোলন জোরালো হতে থাকে। সেই আন্দোলন দমন করতে কঠোর হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ঘটে হতাহতের ঘটনা। এমন ঘটনায় ইরানে ক্ষমতার পরিবর্তন চাওয়া বিশ্ব বিবেক জেগে ওঠে। আমেরিকাও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ব্যবস্থা নেয়ার হুঙ্কার দিতে থাকে, কিন্তু বাস্তবতা হলো ইরানের ভেতরের আন্দোলনকে সমর্থন দিয়ে খামেনির নেতৃত্বের পরিবর্তন আনা সম্ভব হয়নি। এরপর আবার শুরু হয় পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকা আর ইরানের দিন দরবার। মধ্যস্থতা করতে থাকে কাতার। কয়েক সপ্তাহ ধরে চলে এই প্রক্রিয়া। একদিকে শান্তির জন্য আলোচনা চলছিল, অন্যদিকে ইরানের চতুর্দিকে সামরিক ঘাঁটিগুলোতে জোরে সোরে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা।
আলোচনার মধ্যেই আবার যুদ্ধ প্রস্তুতি কেন বলুন তো? কারণ হলো বড় ধরনের চাপ তৈরি করা, অর্থাৎ হয় আমাদের দাবি মেনে নাও, নয়তো হামলা অনিবার্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আমেরিকা আসলে হামলার সিদ্ধান্ত নিয়েই রেখেছিল, আর আলোচনাটা ছিল ধোঁকা দেওয়ার একটা প্রক্রিয়া। অর্থাৎ আমেরিকা জানতো ইরান তাদের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেবে না, এবং বাস্তবেও মাথা নত করেনি আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। শনিবার আমেরিকার স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা শুরু করেছে। এই হামলাকে এপিক ফিউরি নাম দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সোজাসাপটা কথা হলো তারা কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এই এপিক ফিউরি অপারেশনের উদ্দেশ্য হিসেবে ইরানে রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তনের কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন ট্রাম্প। উদ্দেশ্য সাধন বা লক্ষ্য পূরণের জন্য এবার আর কূটনৈতিক সমাধানের জন্য ধৈর্য ধারণ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কতই আর ধৈর্য ধরবেন বলুন? 2025-এর জুনে এত বড় যুদ্ধে অংশ নিয়েও আয়াতুল্লাহ আলী খামেনিকে টলানো গেল না। দেশের ভেতরে আন্দোলনের আগুনে ঘি ঢেলেও কাজ হলো না, তাই এবার সরাসরি কাজটা সেরে ফেললেন। আর এই যুদ্ধ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সরকারের ভেতরের পর্ষদরা বলেছিল যে যুদ্ধটা খুব ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে, কারণ এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার জানমাল ঝুঁকির মধ্যে পড়বে। আবার তার বিপরীতে অর্জনটাও অনেক বড় হবে, কারণ তখন পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। এখন প্রশ্ন হলো, ইরানের এই বিপ্লবী সরকার আর কতদিন টিকবে? হয়তো বেশি দিন নয়। যদি বেশি দিন টিকে যায় তাহলে হয়তো একটা আপোষ হবে। যদি আপোষ হয় তাহলে তার শক্ত মেরুদণ্ডটা আর থাকবে না। আর যদি আপোষ না করে তাহলে একা একা লড়াই করেই নিঃশেষ হয়ে যেতে হবে। একা একা লড়াই করতে হবে, কারণ ইরানের চতুর্দিকে যত মুসলিম দেশই থাকুক, বন্ধু কেউ নেই। আর একটা ব্যাপার খেয়াল করুন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান কিন্তু তার শেষ শক্তি দিয়ে হলেও পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটি বা বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে। ইরানের এই বিপ্লবী সরকারের যদি এই হামলা চালানোর সামান্যতম ক্ষমতাও থাকে, তাহলে এই যুদ্ধ আরো কিছুদিন বা কয়েকদিন স্থায়ী হতে পারে। কিন্তু যতক্ষণ ইরানের বর্তমান সরকার ক্ষমতায় আছে, ততক্ষণ ট্রাম্পের রেজিম চেঞ্জের স্বপ্ন সত্যিকার অর্থে পূরণ হবে না। কারণ আমরা এরই মধ্যে বিভিন্ন খবরে জেনেছি যে মৃত্যুর পর কার নেতৃত্বে দেশ চলবে তা আগেই ঠিক করে রেখে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু বাস্তবতা বলে ইরানের এই বিপ্লবী সরকারের বেশি দিন টিকে থাকা কঠিন। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছেন নির্বাসিত ইরানি নেতা ও সাবেক রাজপুত্র রেজা শাহ পাহলভি। এক বার্তায় তিনি বলেছেন, ইরানের জনগণ দীর্ঘ সময় ধরে যে কষ্টের মধ্যে দিয়ে গেছে তার অবসান ঘটতে চলেছে। তিনি একে মুক্তির সময় হিসেবেও অভিহিত করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। 1979 সালে এই শাহ রাজবংশের বিরুদ্ধেই বিপ্লব করেছিল ইরানের জনগণ। তখন নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এখন তার মৃত্যুর পর ওই রাজবংশের উত্তরাধিকারী হিসেবে রেজা শাহ পাহলভি হয়তো ইরানে ফেরার দিন গুনছেন। কিন্তু বাস্তবে তা কতটা সহজ হবে সেটাও দেখার বিষয়। তবে যদি রেজিম চেঞ্জ হয় এবং নতুন কোন নেতৃত্ব আসে, তাহলে তাদেরকে অবশ্যই পরমাণু কর্মসূচি ত্যাগ করা আর আমেরিকা ইসরায়েলের আধিপত্য মেনে নিয়েই ক্ষমতায় থাকতে হবে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধ 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হবে, না হলে কয়েক বছরের মধ্যে আবার দেখা হবে। সেক্ষেত্রে প্রশ্নটা থেকেই গেল, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলো নাকি আবার নতুন কিছু শুরু হলো? আপনি কি মনে করেন? মন্তব্য করে জানাতে পারেন।